আজারবাইজানের রাজধানী বাকু থেকে আজাল বা আজারবাইজান এয়ারলাইন্সের বিমানে যাচ্ছি পাশের দেশ জর্জিয়ার রাজধানী টিবলিসিতে। 1 ঘন্টা 10 মিনিটের এই ফ্লাইট। প্রসঙ্গত, আজারবাইজান এবং জর্জিয়ার সময় একই, অর্থাৎ ভারতের থেকে 1.5 ঘন্টা পিছিয়ে। হায়দার আলিয়েভ বিমানবন্দর ছেড়ে বিমান আকাশে উঠে পড়ল ঠিক দুপুর 2:30টার সময়। কাস্পিয়ান সাগরের সৌন্দর্য আকাশ থেকে উপভোগ করতে করতে চললাম পাশের দেশে। একটু পরেই শুরু হলো আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। থরথর করে কাঁপতে লাগলো বিমান। চোখ বন্ধ করে ঠাকুর নাম জপ করতে করতে চলেছি। হঠাৎ যেন বিদ্যুতের আলোর ঝলক লাগলো চোখে, আর বিমানও যেন চকিতে কয়েক হাজার ফুট নেমে এলো এক ঝটকায়। আর তার অভিঘাতে খুলে গেল বিমানের ওভারহেড লাগেজ বাঙ্কের ঢাকা। যাই হোক, পাইলটের দক্ষতায় আমরা নিরাপদেই নেমে এলাম মাটিতে। ফ্লাইট থেকে নেমেই শুরু হবে ইমিগ্রেশনের পালা। আমাদের সাথে ভ্যালিড ইউকে ভিসা। এতে জর্জিয়ায় ভিসা ফ্রিভাবে ঢোকা যায়। এছাড়া সমস্ত ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, আসার এবং পরের জায়গায় যাবার টিকিট সবই রয়েছে আমাদের সাথে। লম্বা লাইন ইমিগ্রেশনের। পালা এলে কাউন্টারে সব দেখানোর পর অফিসার রুক্ষ গলায় বললেন, শো ইউর টোটাল মানি। পরে শুনলাম ইন্ডিয়ানদের সাথেই নাকি এরকম আচরণ করা হয়। আজ পর্যন্ত এতগুলি দেশে ভ্রমণে কোথাও এই অভিজ্ঞতা হয়নি। লাগেজ কালেক্ট করে একটু পরে যখন মানি এক্সচেঞ্জে এলাম, দেখা গেল ডলার আর ইউরোর প্যাকেট যা কাউন্টারে দেখানো হয়েছিল তা আর নেই। সব পকেট হাতড়েও আমার হাজব্যান্ড তা খুঁজে পেলেন না। উনি হাল ছেড়ে দিলেন, বললেন কার্ড দিয়েই যা হোক করে চালিয়ে নেব। আমি বললাম খুঁজে দেখি, কিন্তু আমাদের আর বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। সিকিউরিটি অফিসার আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ডের দরজা দেখিয়ে দিলেন। সেখানে যেতে বলা হলো পরের দিন এসে খোঁজ নিতে। সিসিটিভি দেখতে চাইলে বলা হলো পুলিশের অনুমতি লাগবে। হতাশ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি রাস্তায় লাল নীল আলো জ্বালিয়ে পুলিশের পেট্রোল ভ্যান এসে দাঁড়িয়েছে। হাজব্যান্ডকে তক্ষুনি গাড়ির কাছে যেতে বললাম। খানিক পরেই এক হোমরা চোমরা অফিসার বিমানবন্দরের গেট দিয়ে বেরিয়ে এসে আমার হাজব্যান্ডকে নিয়ে ভেতরে চলে গেলেন। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম অপরিচিত দেশে। তখনও ফোনের সিমও নেওয়া হয়নি। 45 মিনিট বাদে বেরিয়ে এলেন তিনি হাসি মুখ নিয়ে। টাকা উদ্ধার হয়েছিল আগেই, তাই ওনাকে অফিসার ভেতরে নিয়ে ঢুকেছিলেন এবং কত টাকার কটা নোট ছিল ইত্যাদি সব জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়ে ফেরত দিয়েছিলেন। ইমিগ্রেশন কাউন্টারে সব কাগজপত্র গোছাতে গিয়ে হয়তো পড়ে গিয়েছিল। জর্জিয়ান পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দেশে কি এভাবে টাকা ফেরত পাওয়া যেত? কি জানি, উন্নত দেশ হওয়ার এটাও এক নিদর্শন। যাই হোক, আমরা এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করে আর সিম কার্ড কিনে চললাম হোটেলের উদ্দেশ্যে। টিবলিসিতে এখন আমরা 1 রাত্রি থেকেই পরের দিনই চলে যাব ব্ল্যাক সির তীরে বাটুমিতে। চলে এলাম আমরা রুস্তা ভ্যালি এভিনিউতে রুস্তা ভ্যালি হোটেলে। হোটেলে ঢুকতে হলে প্রথমেই সিঁড়ি। অবশ্য আমাদের লাগেজ তুলে দেওয়ার লোক ছিল। পুরনো দিনের বাড়ি,
যাকে হোটেলে রূপান্তরিত করা হয়েছে। খুব পছন্দ হলো ঘরটি, যদিও আমরা এক রাত্রিই বাস করব এখানে। লোকেশনও ভালো, রুস্তাভ্যালি এভিনিউ, যা শহরের প্রাণকেন্দ্র এবং ফ্রিডম স্কোয়ারের কাছেই। সামান্য একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা। যাচ্ছি রিকে পার্ক। পাশেই কফি শপে কফি একটু খেয়ে নিলাম। এখানে কফি কাপটি আপনার হতে পারে যদি আপনি কফি কাপের ওপর এখানকার আর্টিস্টকে দিয়ে নিজের ছবি আঁকিয়ে নেন, অবশ্যই কিছু মূল্যের বিনিময়ে। ব্যাপারটি আমার বেশ অভিনব লাগলো। বেশ কিছুটা দূরত্বে রিকে পার্কের জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। পেরিয়ে যাচ্ছি ফ্রিডম স্কোয়ার বা লিবার্টি স্কোয়ার, যার এককালে নাম ছিল লেনিন স্কোয়ার। ওপরে লেনিনের মূর্তিটি বর্তমানে সরিয়ে ফেলা হয়েছে এবং এখানে রাখা হয়েছে সেন্ট জর্জের একটি ড্রাগন বাদ করা মূর্তি। পেরিয়ে যাচ্ছি টিবলিসির পুরা নদী, যার উৎপত্তিস্থল ককেশাস পাহাড়। আকাশের গায়ে পাহাড় আর তার পেছনে অস্তরাগের ছটা। আমরা যাব ওই পাহাড়টিতেই। এসে গেছি রিকে পার্কের এক প্রান্তে কেবল কাট পয়েন্টে। এন্ট্রি পয়েন্টে গিয়ে জানতে পারলাম এখানে কোনো টিকিট বিক্রি হয় না, মেট্রো মানি কার্ড লাগে, যা আমাদের নেই। সেজন্যে আবার আমাদের মেট্রো মানি কার্ড করতে হলো 2 লারি দিয়ে। এছাড়া ওপরে উঠতে এবং নামতে মোট 5 লারি। কাজেই আমাদের দুজনের জন্য 10 লারি এবং কার্ডের 2 লারি, মোট 12 লারির মেট্রো মানি কার্ড আমরা করলাম। আমাদের গন্তব্য এখন সোলালাকি পাহাড়ের মাথায় ওঠা, যেখানে আছেন মাদার অব জর্জিয়া। ওপর থেকে পাখির চোখে শহরের দৃশ্য আর কুড়া নদী দেখতে দেখতে আমরা উঠতে লাগলাম। এসে গেলাম আমরা পাহাড়ের মাথায়। উপর থেকে টিবলিসি শহরের অসাধারণ দৃশ্য। পায়ে হেঁটেও এই পাহাড়ে ওঠা যায়, সিঁড়ি আছে। এভাবে এলে একটি ফোর্ট দেখা যায় যার নাম নারিকালা ফোর্ট। আমরা সেটি আর দেখতে পেলাম না। গেরুয়া আকাশের প্রেক্ষাপটে দেখতে পেয়ে গেলাম মাদার অব জর্জিয়াকে।
মাদার অব জর্জিয়া, যার ডান হাতে তলোয়ার আর বাম হাতে ওয়াইন বা সুরার পাত্র, যা জর্জিয়ান আতিথেয়তার প্রতীক। তলোয়ার হাতে তিনি রক্ষা করছেন শহরকে শত্রুর হাত থেকে। পাহাড়ের যেদিকে শহর তার উল্টো দিকের পাহাড়ে বোটানিক্যাল গার্ডেন রয়েছে। জর্জিয়ান ভাষায় কার্টলিস ডেডা বা মাদার অব জর্জিয়ার মূর্তিটি জাতীয় পোশাকে সজ্জিত হয়ে শহরের দিকে মুখ করে দাঁড়িয়ে। উনিশশো 58 সালে টিবিলিসি শহরের 1500 বর্ষ পূর্তি উপলক্ষে কাঠের তৈরি 20 মিটার লম্বা এই প্রতীকী মূর্তিটি স্থাপন করা হয়। 1963 সালে একে অ্যালুমিনিয়ামের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে 1997 সালে নতুন একটি মূর্তি পুরনোটিকে সরিয়ে পুনরায় স্থাপন করা হয়। সন্ধে নামতেই শহর সেজে উঠেছে আলোর সাজে। ওপর থেকে দেখা যাচ্ছে দূরে কুরা নদীর ওপরে ব্রিজ অফ পিস, আর তারও পেছনে মেটেখি চার্চ। সামনেই ভারী সুন্দর একটি প্রাচীন জর্জিয়ান বাড়ি আর তার দরজা। আমরা এবার কেবল কার পয়েন্টের দিকে ফিরতে শুরু করলাম। রাস্তার পাশের দোকানে নানান ধরনের সুভেনির সাজানো আছে। ছোট ছোট মাদার অব জর্জিয়ার প্রতিরূপও বিক্রি হচ্ছে। পাহাড়ের ওপর আকাশের গায়ে টিভির ব্রডকাস্টিং টাওয়ার। রোপওয়ে করেই আবার নিচে নেমে এলাম। কোথায় যাব ঠিক করতে করতেই নদীর ধারে চলে এলাম। রাতের নদীর শোভা ভারী সুন্দর। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। 30 লারির বিনিময়ে আধ ঘন্টার জন্যে বোটে করেই সাইট সিইং করানো হয়। রাস্তার উল্টো দিকেই পাহাড়ের ওপর থেকে যে চার্চটি দেখেছিলাম সেই মেটেখি চার্চ, আর টিবিলিসি শহরের প্রতিষ্ঠাতা রাজা গর্গাসালি, যিনি এই অর্থোডক্স চার্চটিরও প্রতিষ্ঠাতা। আমরা এবার ঠিক করলাম রিকে পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব ব্রিজ অফ পিসের কাছে। ছোট্ট একটি এক্সিবিশন হল রাস্তার পাশে, কিন্তু আমাদের এখন আর দেখার টাইম নেই। পিস ব্রিজের কাছাকাছি চলে এসেছি আমরা। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম,
রাস্তায় কিন্তু যথেচ্ছ কুকুর ঘোরাঘুরি করে। আজারবাইজানের রাস্তায় আমরা একটিও কুকুর দেখিনি, বরঞ্চ বিড়াল ওখানে অনেক দেখেছিলাম। কুরা নদীর ওপর 490 ফুট দীর্ঘ এই ব্রিজটি রিকে পার্কের সাথে টিবলিসি ওল্ড টাউনের সংযোগ ঘটিয়েছে। সেতুটির নাম ব্রিজ অফ পিস। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পাওয়ার পর 2010 সালে ইতালীয় স্থপতি মিশেল ডি লুচির নকশায় এই ব্রিজটির উদ্বোধন হয়। সন্ধ্যার আলো জ্বলে ওঠার পর ব্রিজ এবং তার আশেপাশের পরিবেশ ও নদী অসাধারণ সুন্দর হয়ে ওঠে। এছাড়াও স্থানীয় শিল্পীরা প্রায়শই এই ব্রিজের ওপর নানা ধরনের সঙ্গীত পরিবেশন করে থাকেন এবং পরিবেশটা অসাধারণ মনোরম হয়ে ওঠে। নদী পেরোবার পর এবার পেরোচ্ছি রাস্তা। ব্রিজ থেকে নেমে পড়লাম নিচে। রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম ধনুকাকৃতি ব্রিজের ওপর আলোর খেলা। ইস্পাত এবং কাঁচের তৈরি ব্রিজটিতে আলোকসজ্জার নকশা করেছিলেন ফরাসি আলোকসজ্জা ডিজাইনার ফিলিপ মার্টিনো। এরপর এই রাতের বেলায় টিবলিসির ওল্ড টাউনের আঁকাবাঁকা আধা অন্ধকার অথবা মৃদু আলোয় আলোকিত গলির মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলতে লাগলাম আমাদের হোটেলের দিকে। কাঠের বারান্দাওয়ালা বাড়ি, বাঁধানো রাস্তা, সরু গলি, তারই মাঝে ক্যাফে, এইসব দেখতে দেখতে গোলক ধাঁধার মতো রাস্তা ধরে আমরা ফিরতে লাগলাম। চলতে চলতে নানান প্রাচীন স্থাপত্য দেখতে দেখতে পেয়ে গেলাম টিবলিসির বিখ্যাত ক্লক টাওয়ার। কোনো পুরনো স্থাপত্য নয়, 2010 সালে তৈরি এই টিবলিসি ক্লক টাওয়ার যেন টিবলিসির হেলানো মিনার। স্থানীয় পাপেট শিল্পী গ্যাব্রিয়ার্জের নিজেই এই মিনারটি তৈরি করেছিলেন। প্রতি ঘন্টায় ঘন্টায়
টাওয়ারের ওপরের ছোট্ট একটি ঘরে একটি ছোটোখাটো পাপেট শো হয়, যার নাম সার্কেল অফ লাইফ। দুনিয়ার সবচেয়ে ছোট ঘড়িটি নাকি এখানেই আছে। একটি বড় হোটেলের রেস্টুরেন্টের সামনের রাস্তায় দেখি অনেকগুলি ব্রোঞ্জের স্ট্যাচু। হয়তোবা এগুলি কোনো জর্জিয়ান লোককথার চরিত্র। চলে এলাম রুস্তা ভ্যালি অ্যাভিনিউ, আমাদের হোটেলের কাছাকাছি। অনেক রাত হয়ে গেল, প্রায় 10টা বাজে। তবুও পেয়ে গেলাম ছোট্ট সুন্দর এই রেস্টুরেন্ট, নাম মার্গালিটা। আমাদের খাবার এসে গেল, জর্জিয়ান ডিশ মার্গালিটা স্পেশাল খাঁচা পুরি। সুন্দর খাবারের সঙ্গে ভারী সুন্দর জর্জিয়ান লোকসঙ্গীত উপভোগ করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেরার পথে রাস্তায় দেখি ছোট্ট ছোট্ট ব্রোঞ্জের স্ট্যাচু বসানো আছে। পথশোভা বাড়ানোর এও বুঝি এক পদ্ধতি। হোটেলে ফিরেই চাই একটা রাতের জন্য সুন্দর ঘুম। কালকে সকালে চলে যাব ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের ধারে
বাটুমি জর্জিয়ান ট্রেনে চেপে।